আলোচনা সমালোচনার জন্ম দেয়া কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ৫ বছরের মেয়াদ। তাদের সময় দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার নানা অভিযোগ থাকলেও তা নাকচ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ৫ই জানুয়ারি নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতো, দেখা দিত অরাজকতা। কোনো রাজনৈতিক চাপ না থাকায় সব নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি তার। ঠিক ৫ বছর আগে এই দিনে যখন কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়, তখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল দলীয় সরকারের অধীনে ১০ম সংসদ নির্বাচন আয়োজন। মেয়াদের প্রথম ২ বছর স্থানীয় সরকারের প্রায় সব নির্বাচনই ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। কিন্তু বিপর্যয়ের শুরুটা মাঝপথে এসে ২০১৪-র ৫ জানুয়ারির সংসদ নির্বাচন তো রীতিমতো ইতিহাসে ঠাঁই নিয়েছে বিদায়ী কমিশনের বদন্যতায়। বিদায় বেলায় তারও ব্যাখ্যা দিলেন কাজী রকিবউদ্দিন আহমদ। ওই সময় নির্বাচন না হলে দেশে যে কি অসাংবিধানিক অরাজক সংকট সৃষ্টি হতো তা আপনারা কল্পনা করতে পারবেন। সদ্য শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বাদে গত ৩ বছরে স্থানীয় সরকারের সব নির্বাচনেই ছিল একই ছবি। হঠাৎই নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার ব্যর্থতার দায়কার? স্বভাবসুলভ জবাব, কমিশন ব্যর্থ নয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল সব নির্বাচন। মোটেও দুর্বল অবস্থায় নিয়ে যাওয়া হয় নাই। আপনারা খেয়াল করবেন, ইলেকশনে সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে। আমরা সুষ্ঠুভাবেই নির্বাচন করেছি। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশে আরও উন্নত পরিবেশে উন্নত মানের ডেমোক্রেসি পর্যালোচনা হবে, প্র্যাকটিস হবে। কাজী রকিবউদ্দিন আহমদের দাবি, নির্বাচন আয়োজনে ৫ বছরে কোনো চাপই অনুভব করেননি তিনি, বরং বিএনপি তাদের ধন্যবাদ দিয়েছে বিভিন্ন নির্বাচনের পর। কারো কাছ থেকে কোনো ফোন কল পাইনি, কেউ আমাকে বলেননি এটা করো কিংবা এটা করতে হবে, বরঞ্চ কিছু উল্টো জিনিস হয়েছে। মেয়াদ শেষে যখন রকিব কমিশনের বিদায় হন, তখন শপথের অপেক্ষায় নুরুল হুদা কমিশন। উত্তরসূরিদের জন্য কোনো পরামর্শ নয়, শুভকামনা জানিয়ে বিদায় নিলেন দেশের ১১তম নির্বাচন কমিশন। আমি নতুন কমিশনকে শুভকামনা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার কমিশনের পক্ষ থেকে। আমরা সবাই রাজা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। জনতার মঞ্চের সঙ্গে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সম্পৃক্ততার কোনো তথ্য ছিল না সার্চ কমিটির কাছে। একথা বলেছেন কমিটির অন্যতম সদস্য মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক মাসুদ আহমেদ। তবে তিনি মনে করেন নুরুল হুদার বিরুদ্ধে এই অভিযোগের বিষয়টি কোন দিকে গড়ায় তা সামনের দিনগুলোতে বোঝা যাবে। অন্যদিকে দুবার তালিকায় থাকলেও সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সিইসি না করা সমীচীন হয়নি বলে মনে করেন কোনো বিশ্লেষক। মাকসুদুন নবীর রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব নেওয়ার আগেই জনতার মঞ্চ বিতর্কে নতুন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কমিশনার হিসেবে তার নাম প্রস্তাব করেনি আওয়ামী লীগ, বিএনপিও না। তাহলে কারা দিল নুরুল হুদার নাম? এই প্রশ্নে সার্চ কমিটির অন্যতম সদস্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ জানালেন 5টি দলের কথা। জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। এটার উপর নির্ভর করবে। সার্চ কমিটির এই সদস্য বললেন, কারো চাপে নয়, সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা করা হয়েছিল। তবে এক্ষেত্রে 1996 সালে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চে নুরুল হুদার সম্পৃক্ততার ব্যাপারে কোনো দালিলিক তথ্য ছিল না সার্চ কমিটির কাছে। না, এই বিষয়ে আমাদের জানা ছিল না, কারণ এটা আমরা রেকর্ডের ভিত্তিতে কাজ করি এবং ক্যাবিনেট ডিভিশন এবং গণপ্রশাসন মন্ত্রণালয়ে যে কোনো সরকারি কর্মকর্তা সম্পর্কিত সকল তথ্য সন্নিবেশিত থাকে। আপনারা দেখতে পেয়েছেন উনি অলরেডি এটা অস্বীকার করেছেন যে উনি ছিলেন না। এর কোনো কি তথ্য প্রমাণ আছে সেটা হয়তো আমরা আরো পরে দেখতে পাবো যে ওনার কথা ঠিক কিনা। চূড়ান্ত তালিকায় 10 জনের মধ্যে ছিল একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও 2 জন অধ্যাপকের নাম। এই 3 নাগরিক প্রতিনিধির মধ্যে অন্তত একজনের কমিশনার হওয়াটা প্রত্যাশিত ছিল মাসুদ আহমেদের। আমি ভেবেছিলাম যে সিভিল সোসাইটি থেকে হয়তো একজন আসতে পারেন, কারণ হচ্ছে যে সমস্ত ব্যক্তি বা সংস্থা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোর পরিচালনার ব্যাপারে কি করা যায় এইসব বিষয়ে তারা দীর্ঘদিন ধরে চিন্তা করছেন, টকশো করছেন এবং জনমত সংগ্রহ করছেন এবং জনমতকে প্রভাবিতও করছেন। তো কাজে আমরা কিন্তু সেরকম নাম দিয়েছিলাম। একজন
নিয়োজিত হবে না আমার এমন প্রত্যাশা ছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিল 2012 সালের সার্চ কমিটিও। পরপর দুবার নাম এলেও তাকে কমিশনার না করায় বিস্মিত বিশ্লেষকদের কেউ কেউ। মানে দুবার যার নাম সার্চ কমিটি প্রস্তাব করতে পারে তাকে ঠিক অগ্রাহ্য করাটা এটা সমীচীন হয়েছে বলে প্রতীয়মান হয় না। দৃষ্টিগ্রাহ্য বা বোধগম্য উপায়ে একজনকে যে বেছে নেওয়া হয়েছে তার চেয়ে মনে হচ্ছে যে যাকে বাদ পড়েছেন তার চেয়ে তিনি তুলনামূলক ভালো। তবে সংশ্লিষ্টরা মনে করেন অতীত বিতর্ক যাই থাকুক, সামনের দিনে কাজের মাধ্যমেই যোগ্যতা ও নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে নয়া কমিশনারদের। যেগুলো সাজেশন ছিল, গাইডলাইনগুলো ছিল, সেগুলো তো একটা ক্যারেক্টার কোয়ালিটি। এখানে একজন চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার হওয়ার জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য দরকার, সেগুলো আছে কি না সেগুলো কিন্তু কাজের মাধ্যমে প্রতিফলিত হবে। এখন তারা কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা একমাত্র জনগণের প্রতি এবং ভোটারদের প্রতি। তারা জানেন যে স্বচ্ছভাবে একটা নির্বাচন পরিচালনা করতে পারলে তারা জনগণের কাছে ভালো থাকবে, এবং সেটা না করতে পারলে কিন্তু জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। অতীতে কিন্তু তা হয়েছে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। উন্নয়নের পথে বাধা মোকাবেলায় জনগণকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড এবং স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কথা জানান তিনি। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত করার কথা জানান প্রধানমন্ত্রী। আর এর আগে 280 জন গ্র্যাজুয়েটের হাতে সনদ তুলে দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনি। এ প্রতিষ্ঠান থেকে 2016-17 প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ করা অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 209 জন অফিসার ছাড়াও 25টি বন্ধু প্রতিম দেশের 71 জন অফিসার পান এই সনদ, যাতে আছেন 14 জন নারী অফিসারও। পরে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রশিক্ষণ অনুপ্রেরণা যোগাবে তাদের। এখন থেকে আরো বড় ধরনের নেতৃত্ব প্রদানে আপনারা নিজেদের প্রস্তুত থাকবেন বলে আমি বিশ্বাস করি। দেশের উন্নয়নের বাধা মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপ্রিয় দেশ হিসেবে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই। কাজে এমন কোন ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কাম্য না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে সামরিক বাহিনীর। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকেও প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সবসময় একটা প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর একটি সদস্য পিছনে পড়ে থাকে, যে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে যথাযথ উপযুক্ত করে গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে গুলি করে ছিনতাইয়ের ঘটনা। রোববার উত্তরায় মা ও ছেলেকে গুলি করে 6 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এর দুদিন পর কয়েক ঘন্টার ব্যবধানে একইভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে নিউ মার্কেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এর মধ্যে নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডার্সের কর্মকর্তাকে গুলি করে 12 লাখ টাকা ছিনতাইয়ের ছবি এসেছে চ্যানেল 24-এর হাতে। পুলিশ বলছে এই ঘটনায় এরই মধ্যে 3 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাশেদ নিজামের রিপোর্ট। মঙ্গলবার সকালের ছবি এটি। আবাসন প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের সহকারী ব্যবস্থাপক মনিরুজ্জামান ঢাকা কলেজের বিপরীতে ইসলামী ব্যাংকের শাখা থেকে 12 লাখ টাকা তোলেন। হাঁটা দূরত্বে অফিস হওয়ায় টাকার ব্যাগটি হাতে নিয়ে যাচ্ছিলেন কর্মস্থলে। প্রতিষ্ঠানটির প্রধান দরজার মাত্র কয়েক গজ দূরে থাকা অবস্থায় 3 ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায় তার কাছ থেকে। এ সময় তারা 7 থেকে 8টি ফাঁকা গুলি ছোড়ে। মঙ্গলবার নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকলেও রাস্তায় তখন অনেক লোক প্রত্যক্ষ করেন সেই ঘটনা।
দিনে দুপুরে এমন ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক পর্যটন ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইকারীরা। গুলিতে আহত মনিরুজ্জামান মাসুদের কাছ থেকে কিছুই নিতে পারেনি ছিনতাই চক্র। নিউ মার্কেট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে আমরা সুস্পষ্টভাবে সংখ্যার সম্পর্কে আমরা এক্স্যাক্টলি ধারণা দিতে পারবো না, কারণ আপনারা জানেন যে এই ধরনের অভিযানে কিন্তু অনেক অপরাধী জড়িত থাকে এবং এক একজনের এক একটি ভূমিকা থাকে। হয়তো কেউ পর্যবেক্ষণ করে, কেউ হয়তো অপারেশনাল কাজে অংশ নেয়, আবার হয়তো কেউ এর আগেও রেকি করে যায়। আমাদের যার জন্য হয় কি যে আমরা যদি কোনো অপরাধীকে যারা জড়িত থাকে তাদেরকে গ্রেফতার করতে পারি, তাহলে হয়তো আমরা একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি যে একজাকে কতজন এই অপরাধের সঙ্গে জড়িত। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিউ মার্কেট ও বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটা দুটি ছিনতাইয়ের ঘটনায় একই গ্রুপ জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। রিজার্ভ চুরির 1 বছরে মাত্র 35 ভাগ ফেরত আনতে পেরেছে বাংলাদেশ। ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় বেশ কয়েকজন চিহ্নিত হলেও হ্যাকিংয়ে বাংলাদেশ ব্যাংকের কারা সহায়তা করেছে সেটি পরিষ্কার করছে না সিআইডি। অন্তত 17 জন কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে তদন্তকারী সংস্থা, এবং যার মধ্যে 2 জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে। শিগগিরই গ্রেফতার হতে পারেন নজরদারিতে থাকা কর্মকর্তারা। রাশেদ নিজামের আরেকটি রিপোর্ট দেখব আমরা। দেশের আর্থিক খাতে এক কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। 2016 সালের 5 ফেব্রুয়ারি বিদেশে বসে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়